আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। একটু ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যে পার্থক্য আছে। সরি, আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। আজকের আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। এই দুইটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো, আলাপ আলোচনা করব। ব্যষ্টিক অর্থনীতি কি, সামষ্টিক অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। তো ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, দেখো, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে কি সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি এটাকে ব্যষ্টিক মানে কি, ব্যক্তি কেন্দ্রিক। বাংলায় যদি তুমি চিন্তা করো, ব্যষ্টিক মানে হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি একটা মানে একক ভাবে বোঝানো হবে। এটা আরো বিস্তারিত পরে বলবো। তো ব্যষ্টিকটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রো, এবং সামষ্টিকটাকে ইংরেজিতে বলা হয় ম্যাক্রো। ব্যষ্টিক হচ্ছে মাইক্রো এবং সামষ্টিক হচ্ছে কি ম্যাক্রো। তো ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং সামষ্টিক অর্থনীতি হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স। এটা ব্যষ্টিক এবং অর্থনীতি প্রথম দিকে কিন্তু ব্যষ্টিক এবং সামষ্টিক দুই ভাগে ভাগ ছিল না। পরবর্তীতে এটা ভাগ করা হয়েছে। এটা ভাগ করা হয় 1933 সালে। উনিশশো তেত্রিশ সালে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, যার ভিতরে এটা ভাগ করেন কে, অধ্যাপক অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রেশ, যাকে তার নাম হচ্ছে অধ্যাপক রাগনার ফ্রেশ। 1933 সালে অর্থনীতিটাকে দুই ভাগে ভাগ করেন। একটার নাম দেন তিনি ব্যষ্টিক অর্থনীতি, আর একটার নাম দেন সামষ্টিক অর্থনীতি। এখান থেকে আর মূলত ব্যষ্টিক এবং সামষ্টিক দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমরা এটা নিয়ে আরো সামনে দেখবো। বর্তমানে অর্থনীতি আলোচনার ক্ষেত্রে এটা খুব জনপ্রিয়তা লাভ করছে। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির এটা জনপ্রিয়তা লাভ করছে 1930 থেকে। 1930 এবং 33 সালে যখন মহামন্দা দেখা দেয়, এই মহামন্দা থেকে বের হওয়ার জন্য মহামন্দার পর জেএম কেন্স এই ব্যষ্টিক এটা আরো বেশি জনপ্রিয় করে তোলেন। তা 1936 সালে তার একটা বই গ্রন্থ প্রকাশিত হয়, যেটার নাম ছিল দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই গ্রন্থ, এটা আরো বেশি গুরুত্ব দেওয়া হয় এই গ্রন্থটাই। জেএম কেন্সের এই গ্রন্থটায় ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি আলাদা আলাদাভাবে আলোচনার জন্য অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তার বইটার নাম ছিল দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। আচ্ছা, আমরা ব্যষ্টিক অর্থনীতি দেখি। ব্যষ্টিক অর্থনীতি কি? ব্যষ্টিক, দেখো এখানে ব্যষ্টিক অর্থনীতি এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। দেখো, ব্যষ্টিক ইংরেজি প্রতিশব্দ কি মাইক্রো। মাইক্রো থেকে ইংরেজি হচ্ছে ব্যষ্টিকের ইংরেজি হচ্ছে মাইক্রো। এটা হচ্ছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, গ্রিক শব্দ, এটা গ্রিক শব্দ। খেয়াল করো, মাইক্রোস এটা বানানটা কিরকম, এম, তারপর আই, কে, আর ও এস, মাইক্রোস। এভাবে কিন্তু এম, আই, কে, এখানে কে আছে, কিন্তু যদি তোমার এমসিকিউর অপশনে সি থাকে, তাহলে কিন্তু সেটা এই কে এর পরিবর্তে যদি সি থাকে সেটা কিন্তু দেওয়া যাবে না। এটা কে হবে, মাইক্রোস থেকে আসছে। এই মাইক্রো শব্দ কি অতি ক্ষুদ্র। ঠিক আছে, মাইক্রো বলে আমরা জানি যে মাইক্রো মানে খুবই ক্ষুদ্র। অর্থনীতির প্রতিটি এককের আচরণ, অর্থনীতি যতগুলো একক আছে, তার প্রতিটি এককের আচরণ, কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। যেমন দেখো, ব্যক্তির চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এটা যখন আলাদা আলাদা ভাবে একটা ফার্মের আয়, একটা ফার্মের ব্যয়, অথবা একটা একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির চাহিদা, এটা সম্পর্কে যখন আলাদা আলাদা ভাবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় কি ব্যষ্টিক অর্থনীতি। এখানে কি কি আলোচনা করা হয়? ব্যক্তিগত চাহিদা, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ। এটা প্রত্যেকটা কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ভোগ, ব্যক্তিগত সঞ্চয়, ব্যক্তিগত বিনিয়োগ, প্রত্যেকটা কিন্তু ব্যক্তিগতভাবে এখানে আলোচনা করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আলোচনা করা, এটা পরে অংশ বলা আছে। এই যে মূলত ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যা বিভিন্ন অংশে পৃথকভাবে আলোচনা করে, আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়, পৃথকভাবে আলাদা আলাদাভাবে এটা ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। তো অর্থনীতি এর দুই ভাগের একটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি।
আচ্ছা, একজন অর্থনীতিবিদ যার নাম হচ্ছে কে ই বোল্ডিং, সে কি বলছেন? সে বলছেন ব্যষ্টিক অর্থনীতি একটি ফার্ম, প্রত্যেক পরিবার একটা ফার্ম। এটা বাজারের সমস্ত ফার্মের নিয়ে আলোচনা করে না, লাভ লোকসান নিয়ে আলোচনা করে না, শুধুমাত্র একটা ফার্মের লাভ লোকসান নিয়ে সে আলোচনা করে। প্রত্যেক পরিবার, একজন পরিবারের চাহিদা কি, একজন পরিবারের কি পরিমাণ আয় করে, কি পরিমাণ ভোগ করে, কি পরিমাণ সঞ্চয় করে, কি পরিমাণ বিনিয়োগ করে, এটা প্রত্যেক পরিবার আলাদা আলাদাভাবে এখানে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। প্রত্যেকটি দ্রব্যর দাম, প্রত্যেকটি দ্রব্যের যে দাম আছে সেটা নিয়ে আলোচনা করে। তারপর মজুরি, একটা দ্রব্যের দাম নিয়ে আলোচনা করবে, এরকম সব দ্রব্যের দাম নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে না। সব দ্রব্যের দাম নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক বাজার, এটা সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি শুধু একটা দ্রব্যর দাম নিয়ে আলোচনা করে, মজুরি। তাহলে প্রত্যেকটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির মজুরি কতটুকু, কয় টাকা মজুরি, কতটুকু মজুরি পায় সেটা আলোচনা করে। ব্যক্তিগত আয়, প্রত্যেকটি শিল্প, ব্যক্তিগত আয়, ব্যক্তির আয়, প্রত্যেকটি শিল্প, প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয়। তাহলে আমরা বুঝলাম যে ব্যষ্টিক অর্থনীতিতে আলাদা আলাদাভাবে, পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয়। ঠিক আছে। আরেকজন অর্থনীতিবিদ এটা কি বলছেন, অধ্যাপক মরিস ডবের মতে অর্থনীতির আনুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থনীতির আনুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে, যখন আনুবীক্ষণিক, আনুবীক্ষণ ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যখন আলোচনা করা হয় অর্থনীতিটাকে, তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। তোমরা এই যে সংজ্ঞাগুলো এই কারণে মনে রাখবা, যখন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তখন ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির ভিতরে সংজ্ঞা থাকবে, তখন সংজ্ঞাটা দিয়ে দিবা। আর অনেক সময় দেখা যাবে যে তুমি সংজ্ঞা মুখস্থ করো নাই, কিন্তু এই সংজ্ঞাটা তোমাকে উঠাই দিয়ে, উপরে উঠাই দিয়ে নিচে বলবে এটা কে বলেছেন। তখন তোমাকে অপশনে চারটা চারটা অপশন থাকবে, ওখান থেকে একটা নাম চয়েস করতে হবে, সেই অনুসারে তোমার কোনটা কার সংজ্ঞা সেটা মনে রাখা দরকার। আচ্ছা দেখো, পরের অংশে আসে, ব্যষ্টিক অর্থনীতির লক্ষ্য হলো অর্থনৈতিক ঘটনাকে ওই এতক্ষণ যা বলছি তাই একক ও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা। যত অর্থনৈতিক ঘটনা আছে, অর্থনৈতিক ঘটনাকে সেটাকে এককভাবে বিশ্লেষণ করবে, আর হচ্ছে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবে। বাজারের সবার চাহিদা যোগান নিয়ে সে আলোচনা করবে না, সে শুধুমাত্র একজন ব্যক্তির চাহিদা, তারপর বা একটা পণ্যের যোগান, এটা নিয়ে আলোচনা করবে। আচ্ছা এখানে দেখো, আলোচ্য বিষয় কি, ব্যষ্টিক অর্থনীতির মূল আলোচ্য বিষয় কোনগুলো, এগুলো এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদনের মূল্য নির্ধারণ, আর এটা হচ্ছে বন্টন তত্ত্ব, আর এটা হচ্ছে কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব। এগুলো সামনের দিকে আরো বিস্তারিত জানতে পারবা। আমরা জাস্ট এখন তুমি এতটুকুই জেনে যাও। আর ব্যষ্টিক অর্থনীতি, প্রথম অর্থনৈতিক মূল্য নির্ধারণ, এখানে চাহিদা থাকবে, চাহিদা তত্ত্ব থাকবে, উৎপাদন ও ব্যয় তত্ত্ব থাকবে, এই সবগুলো তত্ত্ব তোমার সামনের দিকে আছে, একে একে পড়তে 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 হবে। বন্টন তত্ত্ব, তোমার যে লাভ হবে বা তোমার যে একটা উৎপাদন কার্যক্রম পরিচালনা করবা, সেখানে যেটা থাকবে সেটাকে বন্টন করতে হবে। তোমার ভূমির মালিককে খাজনা দিতে হবে, তারপরে যে শ্রমের মালিক তাকে মজুরি দিতে হবে, তারপর যে মূলধনের মালিককে সুদ দিতে হবে, তারপরে যে বিনিয়োগ করবে বিনিয়োগকারী বা উদ্যোক্তা তাকে মুনাফা প্রদান করতে হবে। এটা তোমাকে সবাইকে, সবার সবার যার যার ইয়াগুলো, চাহিদাগুলো বন্টন করে দিতে হবে। ঠিক আছে। তো দেখো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথক, এটাই আর কি কথা বলা হয়েছে। আচ্ছা দেখো, এরপর আমরা দেখি সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি দেখলাম, এবছর সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক ইংরেজি ম্যাক্রো থেকে এসেছে, ইংরেজি সামষ্টিক শব্দ ইংরেজি ম্যাক্রো থেকে এসেছে। ম্যাক্রো, ইংরেজি ম্যাক্রো, কিন্তু গ্রিক শব্দ ম্যাক্রোস। এখানেও আবার ওই একই রকম খেয়াল রাখবা, এখানে কে আছে কিন্তু এখানে কিন্তু কে সি, ইংরেজি শব্দে সি, কিন্তু গ্রিক শব্দে তখন কিন্তু ম্যাক্রোস হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে, MAK ও এস, ম্যাক্রোস, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, ম্যাক্রোস শব্দের অর্থ কি, বৃহৎ, বৃহৎ বা বড়। এই এখান থেকে সামষ্টিক অর্থনীতি অর্থ ম্যাক্রোস, বৃহৎ মানে এটা এতক্ষণ যেটা বললাম যে ব্যষ্টিক অর্থনীতি, এই ব্যষ্টিকটার বিপরীতই হচ্ছে সামষ্টিক। ব্যষ্টিকের বিপরীত হচ্ছে সামষ্টিক। দেখো এখানে বলেছে অর্থনীতির ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে, সামগ্রিকভাবে বিশ্লেষণ করবে,
বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা হয় সামষ্টিক অর্থনীতিতে। এটাকে সম্পূর্ণরূপে যতগুলো পণ্য আছে সম্পূর্ণ পণ্যের বাজার দর, এটা আমরা সামনের দিকে আসতেছি, সম্পূর্ণরূপে বিশ্লেষণ করবে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়গুলোকে খণ্ড খণ্ডভাবে ব্যাখ্যা না করে সামগ্রিকভাবে ব্যাখ্যা করলে তাকে বলা হয় সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ। খণ্ড খণ্ডভাবে এখানে ব্যাখ্যা করবে না, খণ্ড খণ্ডর পরিবর্তে এটাকে সামষ্টিকভাবে সবাইকে নিয়ে একসাথে ব্যাখ্যা করবে। এখানে আমরা আগে পড়ছিলাম ব্যক্তির আয়, ব্যক্তির আয়ের পরিবর্তে এখানে জাতীয় আয়, ব্যক্তির আয়ের পরিবর্তে কি জাতীয় আয়। ব্যক্তির উৎপাদন বা একটা ফার্মের উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন, একটা দেশে জাতীয় উৎপাদন, ফার্মের উৎপাদন পরিবর্তে জাতীয় উৎপাদন। সমস্ত যতগুলো শিল্প কলকারখানা আছে, কৃষিক্ষেত্র আছে, সবাই মিলে যে উৎপাদন করে সেটাই হচ্ছে জাতীয় উৎপাদন। তার সামগ্রিক ভোগ এখানে একটা ব্যক্তি বা একজন একটা পরিবারের ভোগ নয়, যতগুলো পরিবার আছে একটি দেশের, যতগুলো পরিবার বিদ্যমান আছে সমস্ত পরিবারের ভোগ হচ্ছে কি সামষ্টিক ভোগ। এরপর হচ্ছে সামগ্রিক ভোগ আর সামগ্রিক সামগ্রিক চাহিদা। একটা দেশের যত যে যে পণ্যের চাহিদা বা দরকার, সমস্ত মানুষের যতটুকু পরিমাণ পণ্যের চাহিদা আছে সেটাকে একই সাথে বলা হয় সামগ্রিক চাহিদা। এবং সাধারণ দাম স্তর, পণ্যের সাধারণ দাম স্তর, কি পরিমাণ দাম, দামের কোনটা সমস্ত পণ্যের যে দাম সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির বাড়া কমা, এটা নিয়ে এটা নিয়ে হচ্ছে সাধারণ দাম স্তর। বাজারে পণ্যের দাম কেমন, কোন যেমন বাংলাদেশে যে প্রোডাক্টের দাম কেমন, অন্যান্য দেশের প্রোডাক্টের দাম একটু ভিন্নতা থাকে। তো বাংলাদেশের পণ্যের যে দাম সেটা হচ্ছে কি সাধারণ দাম স্তর। মোট যোগান, যতটুকু বাজারে যোগান দিতে পারে, মোট বিনিয়োগ, সবাই মিলে যতটুকু যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে এটা হচ্ছে মোট বিনিয়োগ, ইত্যাদি আলোচনা সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। এগুলো সব সামষ্টিক অর্থনীতি। তাহলে আমরা পাইলাম সামষ্টিক অর্থনীতি কি কি আলোচনা করে: জাতীয় আয়, জাতীয় উৎপাদন, সামগ্রিক ভোগ, সামগ্রিক চাহিদা, সাধারণ দাম স্তর। মানে একজন ব্যক্তির চাহিদার পরিবর্তে সামগ্রিক সবার চাহিদা, একটা পণ্যের দামের পরিবর্তে বাজারের সকল পণ্যের দাম, তারপরে একটা পণ্যের যোগানের পরিবর্তে সমস্ত পণ্যের যোগান, একজন ব্যক্তি যত যে কয় টাকা বিনিয়োগ করে, একটা পরিবার যে কয় টাকা বিনিয়োগ করে তার পরিবর্তে সকলের বিনিয়োগ একসাথে সমষ্টি আর কি, মোট বিনিয়োগ। এই সম্পর্কে অধ্যাপক কেবি বোল্ডিং এর মতে কি বলছেন সে: সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়। ওই আগের আগের কথাগুলো উল্টা, ব্যক্তির আয় আলোচনা করে কোথায়, ব্যষ্টিক অর্থনীতিতে, এটার পরিবর্তে জাতীয় আয়। তাহলে জাতীয় আলোচনা করে কোথায়, সামষ্টিক অর্থনীতিতে। তাহলে ব্যক্তির আয়ের পরিবর্তে কি জাতীয় আয়। কোনো নির্দিষ্ট দামের পরিবর্তে সাধারণ দামের স্তর, একটা পণ্যের নির্দিষ্ট দামের পরিবর্তে সমস্ত পণ্যের দাম সাধারণ দামের স্তর। দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন নিয়ে আলোচনা করে, এটা কি সামষ্টিক অর্থনীতি। তারপর দেখো অধ্যাপক জি এ কলের মতে সে কি বলছেন। আহ সে বলছে যে সামষ্টিক অর্থনীতি বৃহৎ আয়তন বড় পরিবেশ আলোচনা করে, অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। দেখো সামষ্টিক অর্থনীতি পূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করে। একজন ব্যক্তির বেকারত্বের পরিবর্তে সমস্ত মানে কি পরিমাণ বেকারত্ব বিদ্যমান আছে দেশে সেটা নিয়ে আলোচনা করে। বেকার সমস্যা, ওই যে একটু আগে বললাম পূর্ণ নিয়োগ এবং বেকার সমস্যা। পূর্ণ নিয়োগ হচ্ছে দেশের সবাই যখন কাজ পায়, অল্প কিছু লোক, সে পূর্ণ নিয়োগ, ওটা পরবর্তীতে আরো বিস্তারিত দেখাবো অনেক, আপাতত বুঝে রাখো। দেশের সবাই যখন কাজ করতে সক্ষম হয়, চাইলে কাজ পায়, সকল এই অবস্থা বিরাজ করলে তখন তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা। বেকার সমস্যা, বেকার সমস্যার সমাধান থাকবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আগের ক্লাসে কথা বলছিলাম, অর্থনীতি বা এর আগের অন্য ক্লাসেও কথা বলছিলাম। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে যতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। মনে করো 2024 সালে একটি দেশের 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদন হয়েছে, কিন্তু পরের বছর 1 লক্ষ 1,05,000 কোটি টাকার উৎপাদন হয়েছে। 1,05,000 কোটি টাকা, তাহলে এই যে 5,000 বেশি হয়েছে, 5,000 বেশি হয়েছে, এই 5,000, তাই 1 লক্ষ 1,05,000, এখানে 5%। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা যায় ওই দেশে 5% প্রবৃদ্ধি অর্জন করছে। এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ পিছনে যে বছর আছে বৃত্তি বছরের তুলনায় চলতি বছরে যতটুকু পরিমাণ বেশি উৎপাদন হয় সেটার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় কি
অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরপর আসে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রাস্ফীতি যেমন দেখো যে পণ্যের দাম বৃদ্ধি পাওয়া, অর্থাৎ মনে করো গত বছর একটা জিনিসের দাম ছিল 5 টাকা, এবছর হয়ে গেছে 6 টাকা। এই যে 1 টাকা বেশি হয়েছে, 1 টাকা অতিরিক্ত, এই 1 টাকাই হয়েছে মুদ্রাস্ফীতি। 1 টাকা, এই 1 টাকা বেশি হচ্ছে মুদ্রাস্ফীতি। এরকম 100 টাকার পণ্য যখন 105 টাকা হয়ে যায়, তখন এই 5% হয় মুদ্রাস্ফীতি। এই 5% মুদ্রাস্ফীতি হয়ে যায়, অর্থাৎ পণ্য ঠিকই আছে, পণ্যের মূল্য কমে গেছে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ আর একটা বলা যায় যে মুদ্রার মান কমে গেছে। আগে 100 টাকায়, একশো একশো টাকা যতটুকু কিনতে পারতাম, ওই একই জিনিস কিনতে পরবর্তী বছর দেখা গেছে 110 টাকা লাগে বা 105 টাকা লাগে, এরকম হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রা সংকোচন, এই যে মুদ্রাস্ফীতি এতক্ষণ পড়লাম, এটার বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা। অর্থাৎ পণ্যের মূল্য কমে যাওয়া, বাজার দাম কমে যাওয়া। অর্থাৎ আবার একটা জিনিস বলা যায়, একটা মিনিট পানি খাইনি। অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া। মুদ্রাস্ফীতি হলে অর্থের মূল্য কমে যায়, কিন্তু মুদ্রা সংকোচন হলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? যেমন মুদ্রা সংকোচনের বেলায় যে পণ্যের দাম ছিল 100 টাকা, পরের বছর ওই পণ্যের দাম হয়ে যায় ধরো 95 টাকা, বা ওই পণ্যের দাম হয়ে যায় 90 টাকা। তাহলে এই যে 10%, এই যে 5%, এই 5% বেড়ে গেছে, যদি একটু কম বেশি হয় এখানে। এটি হচ্ছে মুদ্রা সংকোচন, অর্থাৎ মুদ্রার মূল্য বৃদ্ধি পাওয়া। আর মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রার মূল্য কমে যাওয়া। আমরা এটা আরো বিস্তারিত সামনে আলাপ আলোচনা আছে পরবর্তী অধ্যায়গুলোতে। পরবর্তী অধ্যায় যখন পড়াবো, তখন এটা সম্পর্কে আরো বেশি ভালো জানতে পারবা। তো আমরা এখন সামষ্টিক অর্থনৈতিক তত্ত্ব, এটা কি কি তত্ত্ব এখানে আলোচনা করে, এই প্রত্যেকটা তত্ত্বই আমাদের সামনে আছে, পরবর্তী অধ্যায়গুলোতে আছে। এখানে আলোচনা করে আয় ও নিয়োগ তত্ত্ব, এগুলো সব বিস্তারিত পড়ানো হবে। আয় তত্ত্ব এবং নিয়োগ তত্ত্ব, এই প্রত্যেকটা আলাদা আলাদা তত্ত্ব। সাধারণ দাম তত্ত্ব, তারপর অর্থনৈতিক পরিবৃদ্ধি তত্ত্ব, একটু আগে বুঝাইছিলাম পরিবৃদ্ধি কি। তারপর সামষ্টিক বন্টন তত্ত্ব, সবার মাঝে কিভাবে বন্টন করা হবে, এটা তত্ত্ব নিয়ে আলোচনা করে। তারপর আয় ও নিয়োগ তত্ত্বের ভিতরে আছে ভোগ অপেক্ষক তত্ত্ব। তারপর বাণিজ্য চক্র তত্ত্ব, বাণিজ্য যে ওঠানামা করে, কখনো বাণিজ্য বাড়ে, বাণিজ্য কমে, এই যে বাণিজ্য চক্র আছে, এটা বাণিজ্য চক্র তত্ত্ব। আর বিনিয়োগ অপেক্ষক তত্ত্ব, বিনিয়োগের অপেক্ষক কি পরিমাণ বিনিয়োগ করলে কি পরিমাণ ইন্টারেস্ট পাওয়া যায়, এইটা সম্পর্কিত আলাপ আলোচনা। এটা হচ্ছে বিনিয়োগ অপেক্ষক তত্ত্ব। তাহলে বোঝা যায় সামষ্টিক অর্থনীতি কি কি আলোচনা: পূর্ণ নিয়োগ, অর্থনৈতিক পরিবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন সহ সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামষ্টিক অর্থনীতি আলোচনা করে। এতক্ষণ যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পড়াইলাম, এটাই পার্থক্যটাই এইখানে জাস্ট পার্থক্য করা হয়েছে, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করা হয়েছে। এই যে এখানে দেখো 1 নম্বরটা পড়া গেছে ইংরেজি মাইক্রো থেকে মাইক্রোস, যার শব্দ অর্থ অতি ক্ষুদ্র। আবার ম্যাক্রো থেকে ম্যাক্রোস, যার অর্থ বৃহৎ, যার অর্থ হলো বৃহৎ। আবার অর্থনীতি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করে, ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থ বৃহৎ পরিসর আলোচনা করে। এগুলো আমি আগে আগে বলে দিয়েছি। ব্যষ্টিক অর্থনীতি আওতা ও পরিধি ক্ষুদ্র। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে ব্যষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি খুবই ছোট, ক্ষুদ্র পরিসর আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক, এটা ব্যাপক ভিত্তিতে আলোচনা করে। তারপর দেখো 4 নম্বরটা আছে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি। এখানে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি, একজন একক ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে। একজন ব্যক্তির আয় ব্যয় নিয়ে আলোচনা করে, একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর উল্টো দিকে সামষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠান আলোচনা না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে, সবারটা একসাথে আলোচনা করে সামষ্টিক অর্থনীতিতে। 5 নম্বরে আছে ব্যষ্টিক অর্থনীতি পৃথক পৃথক সমস্যা আলোচনা করা হয়, বিদায় এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না, একটার সাথে একটা কোনো যোগসূত্র থাকে না। সবাইকে পৃথক পৃথক ভাবে আলোচনা করে। কিন্তু সামষ্টিক অর্থনীতি সবাইকে সামগ্রিকভাবে আলোচনা করে, বিদায় এদের মধ্যে যোগসূত্র থাকে, একটার সাথে একটা সম্পর্ক বিরাজ থাকে। আহ একটা ফার্ম নিয়ে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতিতে, অন্য একটা ফার্মের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে একটা ফার্ম যদি বেশি উৎপাদন করে, সে যদি বেশি দাম ধরে বা কম দাম ধরে, তাহলে ওইটার প্রভাব
অন্য একটা ফার্মের উপরে কতটুকু পরিমাণ পড়ে, এটা যোগসূত্র দেখায় সামষ্টিক অর্থনীতিতে, কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে এমন কোনো যোগসূত্র দেখানো হয় না। তারপর 6 নম্বর আসো, ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়। এটা কোনো আংশিক চিত্র পাওয়া যায়, একটা ফার্মের চিত্র পাওয়া যায়, কিন্তু সকল ফার্মের চিত্র পাওয়া যায় না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়, সকলের চিত্র পাওয়া যায়, ঠিক আছে। তারপর আমরা 7 নম্বরে যাই। ব্যষ্টিক অর্থনীতি পূর্ণ নিয়োগ বিরোধ, ব্যষ্টিক অর্থনীতিতে ব্যষ্টিক অর্থ দেশে পূর্ণ নিয়োগ বিরাজ বলে ধরা হয়, দেশে সবাই কাজ করতেছে, কিন্তু বাস্তবে এটা অবাস্তব, পূর্ণ নিয়োগ হতে পারে না। একটা দেশে কেউ না কেউ বেকারত্ব থাকবে, এটাকে সংঘর্ষমূলক বেকারত্ব, আংশিক বেকারত্ব, বা একজন চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরিতে যোগদান করবে, তার মাঝখানের সময়টা, এটা হচ্ছে বেকারত্ব। এরকম বেকারত্ব থাকবেই, কোনো দেশ পূর্ণ নিয়োগ একসাথে অর্জন করতে পারে না। কিন্তু সামষ্টিক অর্থনীতি কি, এটা দেখানো হয় যে অপূর্ণ নিয়োগ ধরা হয়, এখানে পূর্ণ নিয়োগ সম্ভব না, যেহেতু বাস্তবসম্মত না। সেই হিসাবে এখানে অপূর্ণ নিয়োগ দেখা হয়, এটা বাস্তবসম্মত। তারপর দেখো 8 নম্বরে আসলে ব্যষ্টিক অর্থনীতি কোনো বে- ব্যষ্টিক অর্থনীতিতে কোনো একক খাতের ভারসাম্য বিশ্লেষণ বা আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হয়। একটা খাতের ব্যষ্টিক অর্থনীতি একক খাতের ভারসাম্য বিশ্লেষণ করে, একটা খাত নিয়ে আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি, আগের পড়াগুলো একই কথা বারবার আসতেছে। আংশিক ভারসাম্য দেখো, আংশিক ভারসাম্য ওই যে একক খাতের ভারসাম্য বা আংশিক ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করা হয়। একজন ব্যক্তির আয়, আয় অনুসারে তার চাহিদা, বা তারপর যোগান, এটা এককভাবে আলোচনা করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক বাজার চাহিদা, আমরা ওই যে আগে পড়ছিলাম যে একজন ব্যক্তির চাহিদা থেকে বাজার চাহিদা নির্ণয়, তারপর একজন ব্যক্তি যে যোগান দেয় সেখান থেকে বাজার যোগান নির্ণয়, এটা বাজার যোগানটাতে বের করি, এটা হচ্ছে সামগ্রিক ভারসাম্য। আর একজন ব্যক্তিরটা যেটা বের করি, যেমন এখানে দেখো একজন ব্যক্তির থেকে এখানে প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, এটা তৃতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তির চাহিদা, চাহিদা রেখা থেকে চাহিদা রেখা, দ্বিতীয় ব্যক্তি চাহিদা রেখা, তৃতীয় ব্যক্তি চাহিদা রেখা, এখান থেকে আমরা সব বাজার চাহিদা রেখা অঙ্কন করি, ঠিক আছে। এইভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করি, এটা হচ্ছে সামষ্টিক। আর এই যে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, এটা হচ্ছে কি ব্যষ্টিক। তো এটা অন্য কিছু হতে পারে, একটা ফার্মও হতে পারে। 9 নম্বরে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা অর্থনীতি আলোকে বিশ্লেষণ করা যায় না, সরি, কোনো দেশের অর্থনৈতিক অবস্থা ব্যষ্টিক অর্থনীতি আলোকে বিশ্লেষণ করা যায় না। একটা ফার্মের অবস্থা দেখে ওই দেশের পুরো অর্থনীতি নিয়ে তুমি মন্তব্য করতে পারবে না, কিন্তু সমস্ত ফার্ম দেখে, সবগুলো শিল্প দেখে ওই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করা যায়। এখানে বলছে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতি আলোকে নির্ণয় করা যায়। সবাইকে নিয়ে তোমাকে একটা তাদেরকে নিয়ে একটা মন্তব্য করতে পারবা ওই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নাকি খারাপ। কিন্তু একটা ফার্ম খুব ভালো অবস্থানে আছে, একটা ফার্ম ভালো অবস্থানে থাকলেই তুমি বলতে পারবা না যে ওই দেশের অর্থনীতি খুব ভালো। আমাদের এই ক্লাসটা 10 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, তারপর আমরা নেক্সট ক্লাসে যাব। পরের ক্লাসে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, আশা করি এই ক্লাসের ভিতরে প্রথম পত্র শেষ হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে 10 নম্বরটা দেখো, অর্থনীতি কোনো একক খাত বা বিষয়কে উত্তম রূপে বিশ্লেষণ করার জন্য ব্যষ্টিক অর্থনীতি গুরুত্ব রয়েছে। দেখো, আমরা যদি প্রত্যেকটা খাতকে আমরা যদি সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি, তাহলে এককভাবে আমরা এককভাবে একটা খাতের বা এককভাবে একটা প্রতিষ্ঠানের, এককভাবে একটা ব্যক্তির সম্পর্কে আমরা জানতে পারলাম না। কিন্তু এইখানে ব্যষ্টিক অর্থনীতি একক খাত ও বিষয়কে উত্তম রূপে মানে খুব ভালোভাবে একটা প্রতিষ্ঠানের কি অবস্থা, এটা সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতি আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তির, সামষ্টিক অর্থনীতি সকলের, এতটুকু জানলেই হবে। আমরা পরবর্তীতে যাই, ব্যষ্টিক অর্থনীতি পারস্পরিক গুরুত্ব, এটা কি গুরুত্ব আছে ব্যষ্টিক অর্থনীতি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। দেখো, সমাজ ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে মানুষের অর্থনৈতিক কার্যকলাপও প্রসার করছে, এগুলো পড়ে নিয়ে তোমরা। এখানে একটা বইয়ের নাম, এটা দেখো, 1776 সালে এটা পরীক্ষা আসবে, এটা ধরে ধরে রাখো, অ্যাডাম স্মিথ, দ্য ওয়েলথ অফ নেশনস, এখানে তোমরা 1 মার্ক লিখে নিতে পারো, এখানে 1 নম্বর। 1 নম্বর যে কোনো জায়গাটা আসবেই। এটা অ্যাডাম স্মিথ একটা গ্রন্থ, অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, তার বইয়ের নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস। এই বই, এটা প্রকাশিত হয়েছে 1776 সালে। এই যে তিনটা তথ্য, 1776 অ্যাডাম স্মিথ এবং দ্য ওয়েলথ অফ নেশনস, এই তিনটা থেকে একটা তথ্য একটা পরে কোথাও না কোথাও থাকবে। আচ্ছা দেখো,
প্রকাশের পরে এই বিষয়ে গুরুত্ব বৃদ্ধি পায় 18 শতকে। পলিটিক্যাল ইকোনমিকে বলা হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তার নামকরণ করা হয় ইকোনমিক্স। যাই হোক, এটা নিয়ে তোমরা একটু রিডিং করে নিবা, তোমাদের বইতে যা যার যা বইতে যা আছে। তারপর 1933 সালে ওই যে বলছিলাম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফেস দুটি ভাগে ভাগ করার, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর এটা কি সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আমাদের এখানে আর কিছু ছিল হচ্ছে সারসংক্ষেপ কোন অভাব, অভাব কি, আবার মানুষের প্রয়োজন মেটাতে পারে বস্তুগত অবস্থাগত যে কোনো দ্রব্য সামগ্রী পাবার আকাঙ্ক্ষাই হচ্ছে অভাব। অভাবের তিনটা শর্ত আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সামনের দিকে আরো পরবর্তী অধ্যায় এটা নিয়ে আলোচনা আছে। অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা, প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতা, মানে সম্পদ কম কিন্তু মানুষের প্রয়োজন অসীম, চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত, এটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। এগুলো নিয়ে আমরা শ্রম নিবিড়, আমার উৎপাদন কৌশল দুই রকম আছে, একটা হচ্ছে মূলধন নিবিড়, একটা হচ্ছে শ্রম নিবিড়। তো শ্রম নিবিড় যেখানে শ্রমের পরিমাণ বেশি, বাংলাদেশও উন্নয়নশীল দেশে শ্রমের পরিমাণ বেশি, এখানে মূলধন কম, এখানে শ্রম নিবিড় কৌশল উৎপাদন করা হয়। মূলধন নিবিড় যেখানে মূলধনের পরিমাণ বেশি, পুঁজিবাদী দেশ, উন্নত দেশ আমেরিকা, ইউরোপ, এখানে পুঁজির পরিমাণ বেশি, এখানে পুঁজিবাদী ব্যবস্থা উন্নয়ন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উৎপাদন, উৎপাদনের শারীরিক এবং মানসিক শ্রম, একটা শারীরিক শ্রম এবং মানসিক শ্রমের মধ্যে উৎপাদন, একটা শারীরিক শ্রম মানসিক শ্রমের মাধ্যমে প্রাকৃতিক সম্পদে আমাদের, আমরা শারীরিক শ্রম এবং মানসিক শ্রম দিলেই হবে না, আমাদের যে সম্পদ আছে এই সম্পদ ব্যবহার করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারি। যেমন আমাদের একটা ব্রিজ তৈরি করা দরকার, একটা ব্রিজ তৈরি হবে, একটা ব্রিজের জন্য, তো একটা ব্রিজ করার জন্য তোমার দেখো নদীর উপরে ব্রিজ করবা, ব্রিজ করার জন্য তোমার শারীরিক মানসিক শ্রম দিতে হবে। আগে দেখো মানসিক শ্রম দিয়ে এটা একটা প্ল্যান করতে হবে, কিভাবে হবে না হবে, কোন পদ্ধতিতে হবে, কিভাবে টেকসই করা যাবে এই সম্পর্কে যে প্রকৌশলীরা যে শ্রমটা দেয় রয়েছে মানসিক শ্রম। আর যে ইঞ্জিনিয়াররা, ইঞ্জিনিয়ার সহকারে যারা শ্রমিক আছে, সরি, যারা শ্রমিক আছে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং, যারা শ্রমিক আছে তারা যে শ্রমটা দেয় সেটা হচ্ছে কি শারীরিক শ্রম। এই দুইটা শ্রম শুধু করলেই হবে না, তার সাথে প্রাকৃতিক সম্পদ দরকার আছে। প্রাকৃতিক সম্পদ লাগবে এখানে, রড লাগবে, এটা রড, রড আসে লোহা থেকে, এটা প্রাকৃতিতে পাওয়া যায়। আবার সিমেন্ট লাগবে, সিমেন্ট প্রাকৃতি থেকে উপাদান নিয়ে তৈরি করা হয়। যা যা উপাদান লাগবে সবকিছু প্রকৃতি থেকে নিয়ে তৈরি করা হয়। এখানে প্রাকৃতিক সম্পদ তাহলে বুঝলাম শারীরিক এবং মানসিক শ্রমের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে বাড়তি যে উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলা হয়। ঠিক আছে, এখন উপযোগ সৃষ্টি কিভাবে হলো, এই ব্রিজটা তৈরি হয়ে গেল, মানুষ যে এখান থেকে এপার থেকে ওপার আসা যাওয়া করতে পারলো। ঠিক আছে, এইটাই আর কি। বন্টন, বন্টন নিয়ে একটু আগেও বলছি বন্টন। যেমন ভূমি, উৎপাদন উপকরণ চারটা, একটা হচ্ছে ভূমি, একটা শ্রম, মূলধন, সংগঠন। ভূমির মালিককে তোমাকে খাজনা দিয়ে দিতে হবে, শ্রমের মালিককে মজুরি দিয়ে দিতে হবে, মূলধনের মালিককে সুদ দিয়ে দিতে হবে, আর সংগঠনকে তোমাকে মুনাফা দিতে হবে। যার যার যেটা আছে সেটা তার মাঝে বিতরণ করে দেওয়াটা হচ্ছে বন্টন। এটাই আর কি। বিনিময়, মানে একজন দ্রব্যের বিনিময় অন্যজন দ্রব্য পাওয়াকে বিনিময় বলে। তোমার চাল আছে, তোমার ডাল দরকার, এই যে তুমি চাল বাজারে নিয়ে গেলা, গিয়ে বিক্রি করে তারপর তুমি ডাল কিনে আনলা, এটা হচ্ছে বিনিময়। ভোগ, তুমি তো কোনো কিছু নিঃশেষ করলা, যেমন উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়। উপযোগ নিঃশেষ হয়ে যাবে, যেমন তুমি একটা, তোমার এখন একটা জামা তুমি পরতেছো, এটা উপযোগ তুমি নিঃশেষ করে এটা ভোগ বলে। কিন্তু যদি জামাটা আগুনে পুরো শেষ হয়ে যায় তাহলে এটা কিন্তু ভোগ বলা যাবে না। আবার দ্রব্য সামগ্রী, জামা কাপড়, তোমার খাবার তুমি খাচ্ছো, এটা ভোগ, কিন্তু যদি পচে নষ্ট হয়ে যায় এটা উপযোগ শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এটা আর ব্যবহার করা যাবে না, পচে নষ্ট হয়ে গেছে, এটাকে কিন্তু ভোগ বলা যাবে না। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি মাত্রই আলোচনা করলাম, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় নিয়ে আমরা আগের ক্লাসে বলছিলাম, প্রথম বা দ্বিতীয় ক্লাসে সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করছিলাম। একটা দ্রব্য পাওয়ার জন্য অপর দ্রব্য যতটুকু ছেড়ে দিতে হয়, এই ছেড়ে দেওয়ার মাত্রাকে বলা হয় সুযোগ ব্যয়। যেমন তোমার এখানে ধান উৎপাদন করবা আর এখানে পাট উৎপাদন করবা, এখন তোমাকে পাট উৎপাদন করতে হলে ধানের কিছুটা ছেড়ে দিতে হবে, তাহলে যতটুকু ছেড়ে দিচ্ছ সেটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তুমি তোমার 1 খণ্ড জমি থেকে তুমি সর্বোচ্চ ধান উৎপাদন, সর্বোচ্চ এই বিন্দুতে, এই বিন্দুতে ধান উৎপাদন করতে পারো। যদি তুমি ধান উৎপাদন না করে পাট উৎপাদন করো তাহলে এই বিন্দুতে পাট উৎপাদন করতে পারবা। কিন্তু তোমার দেশের জন্য দুইটাই দরকার, ধানও দরকার পাটও দরকার। তুমি এখানে যদি উৎপাদন করো
তাহলে এতটুকু পরিমাণ ধান, এতটুকু পরিমাণ পাট এইখানে উৎপাদন করলে এতটুকু পরিমাণ ধান, এতটুকু পরিমাণ পাট উৎপাদন করতে পারবো। এটা নিয়ে আলোচনা করে আগের ক্লাসও হয়েছে। তাহলে এটাই কি সুযোগ, বার একটু দেখাই দিলাম। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা আমরা থার্ড ক্লাসে কথা বলছিলাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে। আর নতুন করে বলা দরকার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থা, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে থার্ড 2 নম্বর 3 নম্বর ক্লাসে। আর ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে দাম ব্যবস্থা, মানে চাহিদা এবং যোগানের মাধ্যমে যেভাবে দাম নির্ধারণের দাম ব্যবস্থা। একদিক থেকে আসবে চাহিদা, একদিক এদিক চাহিদা আসবে, যোগান আসবে। চাহিদা দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দুজনের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা দাম নির্ধারিত হবে, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। এটা কি ইকুইলিব্রিয়াম বা দাম ব্যবস্থা। এখানে আহ, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে, ইনভিজিবল হ্যান্ড, পণ্যের দাম নির্ধারিত হবে। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। এটাই হচ্ছে দাম ব্যবস্থা। আমরা ক্লাসটা এখানেই, যদিও এখনো 2 মিনিট সময় আছে, আমরা এখানে এই ক্লাসটা স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার পরে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আগামী শুক্রবার রাতে সম্ভবত তোমাদের একটা এক্সাম নিতে পারি। এক্সামটা তোমরা এমসিকিউ যেটা দিবা সেটা হচ্ছে গুগল ফর্মে দিবা। ফর্মে এমসিকিউ দিবা গুগল ফর্মে। আর হচ্ছে যেটা রিটেন অংশ, প্রথম অধ্যায়ের উপরেই থাকবে। রিটেন অংশ আমি প্রশ্ন করে দিব। প্রশ্নটা তোমরা একটা নির্দিষ্ট টাইম দিব, ওই টাইমের ভিতরে প্রশ্ন উত্তর লিখে আমার গুগল ক্লাসরুমে একটা জায়গা রাখবো, ওখানে জমা দিবা। যারা গুগল ক্লাসরুম সম্পর্কে এখন এক্সপার্ট হইতে পারো নাই, আমি তারা হোয়াটসঅ্যাপে আমাকে ব্যক্তিগতভাবে জমা দিতে পারো। তো সবচেয়ে বেটার হয় গুগল ক্লাসরুমে জমা দেওয়াটাই। গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্ট হিসাবে ওটা দিয়ে দিব, একটা সময়, নির্দিষ্ট সময় দিয়ে দিব, ওই সময়ের ভিতরে এটা জমা দিয়ে দিবা। আহ, এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমি পরীক্ষাটা নিব। এই ক্লাসটা এখানেই শেষ করে দেই। আসসালামু আলাইকুম।